আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বটবৃক্ষের ছায়ায় বসে স্বাগত জানাচ্ছি শিল্প সাহিত্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন অন্তর্দৃষ্টি ভাবনা অনুষ্ঠানে। সাথে আছে আমি জিবিএম রুবেল আহমেদ। আমাদের আজকের অতিথি একজন সমাজকর্মী, সংগঠক মেহেদী হাসান শরণ ভাই। ভাই কেমন আছেন? খুব ভালো আছি। তুমি কেমন আছো আছি রুবেল? ভালো ভাইয়া, থ্যাংক ইউ। আমরা আপনাকে আমাদের সাপ্তাহিক আয়োজনে ডেকেছি কারণ আমরা জানি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও আপনি ভালো চাকরিতে না গিয়ে বা বিসিএস এ না গিয়ে এই যে সমাজ নিয়ে ভাবছেন, আপনি সমাজ নিয়ে, পরিবেশ নিয়ে ভাবছেন, জীববৈচিত্র্য নিয়ে ভাবছেন এবং আপনি একজন সাহিত্যমনা, সমাজকর্মী, সংগঠক। তো এই চিন্তায় আপনি কেন এই সমাজ সেবাকে বেছে নিলেন? তোমার কথাটাকে পয়েন্ট করে আমি বলি যে এই যে তুমি বললা যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে সমাজ নিয়ে কেন ভাবছেন, এখানে আমার দ্বিমত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বলেই এই ভাবনা আমার জন্য। কারণ এই সমাজ আমার, এই প্রকৃতি আমার, এই বাস্তু সংস্থান আমার। আমার কাছে তুমি যেমন গুরুত্বপূর্ণ, আমার প্রতিবেশ, আমার পরিবেশ, আমার বাড়ির পাশে যে গুই সাপটা বসবাস করে খুব গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য, এই প্রকৃতির জন্য, এই জীবনের জন্য। এই জীবনবোধ থেকেই আমার সমাজকর্মে আসা, যে শুধু মানুষের জন্য নয়, যে জীবন, যে উন্নয়ন শুধু মানুষের জন্য, সে উন্নয়ন অর্থহীন। সো কেউ সফল হইতে চায়, সফল হইতে গেলে অনেকেরটা নিতে হয়। আমি সার্থক হইতে চাই। সফলতা সার্থকতা নিয়ে বিস্তর আলোচনা করা যাবে তোমার সাথে, যেহেতু সাহিত্য এবং সংস্কৃতি ভাবনা নিয়েই তোমার এই আয়োজন, এই আলোচনা। সেই জায়গা থেকে সংস্কৃতিটাকেই নিয়ে প্রাধান্য দিয়ে কিছু কথা বলি আমরা, না হয় সেটাই ভালো হবে। তো এই অন্তর্দৃষ্টিটা আসলে তো ভিতরের চিন্তা, মনের ভাবনা। তো মানুষ যা ভাবে তা কিন্তু করতে পারে না। আর যদি 100টা ভাবে, 10টা করে, 10টা করলে হয়তো একটা দুইটা সফলতা হিসেবে যেটা দেখি আমরা সেটা হয়। তো সার্থক কি হয়? তো আমি সার্থকতার ভাবনায় জীবনের পথটা চলতেছে। যেমন ধরো, জোরখালি বাড়ি আমার, মুসলামাবাদ গ্রাম। আমি বালিজুরি স্কুলে গেছি 4 কিলোমিটার হেঁটে। তারপরে ক্লাস 8-এ যখন, তখন আমার আব্বা সাইকেল কিনে দিল ফনিক্স। সে কি আনন্দ! তাহলে সময়গুলো মূল্যবান মানুষের কাছে। তো তুমি সময়টাকে কিভাবে দেখবা, এটা একটা বিষয়। তো অন্তর্দৃষ্টি ভাবনার জায়গা থেকে সমাজ, সংস্কার, জীবন, চিন্তা সব মিলিয়ে তো আমি তো আমার সমাজ প্রকৃতির বাইরে কেউ না। ওই যে তুমি বললা যে কেন আপনি এটা করলেন না, এই ভাবনাটা পরিবর্তন দরকার। যুগে যুগে কখনো কখনো পরিবর্তনের ডাক নিয়ে কেউ না কেউ আসে। তা আমি হয়তো বা সেরকম কেউ না, কিন্তু আমার ভাবনায় উন্নত সমাজ বলতে আমি বুঝি মানবিক সমাজ। আমাদের এক হওয়ার শিক্ষাটা নাই আসলে। আমরা যে সবাই এক হব, সমাজে কি এক হওয়ার শিক্ষাটা আছে? কিন্তু আমাদের এক হওয়ার শিক্ষাটাই থাকা উচিত। সমাজ বলে যে একজন মানুষ সার্থক তখনই যখন সে একটা ভালো সরকারি চাকরি। এক হওয়ার শিক্ষাটা নাই যেখানে, যেমন ধরো একজন মানুষ, সে যদি পড়ালেখা করে সেও বেঁচে থাকে, অনেক পড়ালেখা করে সেও বেঁচে থাকে, আর যে পড়ালেখা করে নাই সেও বেঁচে থাকে। তাহলে আমার সন্তানকে আমি শিক্ষাটা দিব কি? আসলে বেঁচে থাকতে তো যোগ্যতা অযোগ্যতা কোনোটাই লাগছে না। আমার সন্তানকে আমি ভবিষ্যতের জন্য কি শিক্ষাটা দিব, এটা জরুরি, এটা ম্যান্ডেটরি। আমি ওইখানকাই তোমাকে পয়েন্ট। এটি সত্যি আপনার ক্ষেত্রে আমরা দেখেছি এবং সমাজ নিয়ে, পরিবেশ নিয়ে আপনি কাজ করছেন। পাশাপাশি প্রতিবন্ধীদের নিয়ে আপনার সংস্থা কাজ করে, সামাজিক সংগঠন প্রাস বাংলাদেশ। প্রাস বাংলাদেশ একটি কথা আপনি বলেছিলেন যে প্রতিবন্ধীরা প্রতিবন্ধী নয়, তারা হচ্ছে আমাদের প্রতিবন্ধী। তো সেই শব্দটা কিন্তু আমিও ব্যবহার করি। সমাজে যারা অবহেলিত মানুষ, যারা অটিজম, তারা কিন্তু প্রতিবন্ধী না, ওরা হচ্ছে আমাদের প্রতিবন্ধী। তো এই যে ভাবনাটা, প্রতিবন্ধীকে প্রতিবন্ধু বলা, এই ভাবনাটা আপনি কোথায় থেকে পেলেন বা কিভাবে? এটা আসলে প্রতিবন্ধু মানে তো প্রতিভাবন্ধী নয়।
ওর প্রতিবন্ধকতার ভিতর দিয়ে ওর অনেক সুযোগ আছে, ওই সুযোগগুলো আমি কতটুকু কাজে লাগাইতে পারি কিংবা তার জন্য কতটুকু আমি সম্ভাবনা তৈরি করতে পারি, এটা কিন্তু আমাদের সমাজের বিষয় ছিল। এই জন্য আমি মনে করি যে এরা প্রতিবন্ধী নয়, এরা আসলে প্রতিবন্ধু। আমি এদেরকে প্রতিবন্ধু মনে করি এবং আমি সবসময় বলি এটা একটা আন্দোলন তৈরি হোক, প্রতিবন্ধী শব্দটাই আর না থাকুক। আমরা চাই এই শব্দটার পরিবর্তে প্রতিবন্ধু শব্দটা ব্যবহার করতে। এটাই আমাদের একটা প্রজেক্ট। আমাদের পাশের PRAS, পার্টিসিপেটরি রুরাল অ্যাডভান্সমেন্ট সোসাইটি, আমি অগ্রগতি নিয়ে কাজ করি। আমি নিজেও অগ্রগতিটা বলতে মানবিক অগ্রগতি বুঝি, আমি অগ্রগতি বলতে পরিবেশের সুরক্ষা বুঝি, আমি আমার বায়োডাইভার্সিটি বুঝি বা বোঝার চেষ্টা করি। এইটুকু নিয়েই আমি স্বাচ্ছন্দ্যে চলাটাই তো আমার জীবন, আমি এভাবেই চলতে চাই। পরিবেশ নিয়ে কি ভাবছেন? পরিবেশ, আমরা তো প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করছি, আমরা বুঝতেছি না যে আমরা যখন মোবাইলটা ব্যবহার করি আজ থেকে 20 বছর আগে, তখন আমাদের মনে হতো যে মোবাইল দিয়ে কথা বলা যায় তার ছাড়া, কিন্তু তখন আমরা ভেবেছি যে মোবাইল দিয়ে দেখা যাবে কথা বলা যাবে। তখন ওই সময়টা আর এই সময়টা ভাবো, এখন দেখে দেখে কথা বলা যাচ্ছে, এই যে তুমি আমি কথা বলছি, এই যে প্রযুক্তি, এই সময়টা তখনকার ভাবনা ছিল না। তাহলে সময় এবং পরিবেশ আমাদের প্রতিবেশ নিয়ন্ত্রণ করে, প্রতিবেশটা বুঝতে হবে। আমাদের চারপাশে জীবিত মৃত সকল বস্তু কিন্তু আমাদের প্রতিবেশ, এই প্রতিবেশ নিয়ে আমাদের ভাবতে হবে। এখন ভাবনার সময় এসে গেছে। আর প্রতিনিয়ত দূষণ করতেছি, প্লাস্টিকের ব্যবহার বেড়ে গেছে, কৃষি জমিতে রাসায়নিক সার ভরে গেছে, বিষ কোম্পানি আমাদের কৃষকদেরকে বিষ ছাড়া উৎপাদন ভুলিয়ে দিয়েছে। আমরা চাই এগুলো ফিরে আসুক, মানুষ বুঝুক। যেমন ধরো একটা সংক্রামক রোগ করোনা, আমাদেরকে 1.5 বছর 2 বছর ঘরে ঢুকাই ফেলছিল, মানে কেউ কিন্তু আমরা রিমের বাইরে যাইনি তখন। কেন? তখন এটা দেখা যাচ্ছিল সংক্রামক রোগটা খুব করে হচ্ছিল, মারা যাচ্ছিল। কিন্তু প্রতিনিয়ত শুধু খাদ্যাভ্যাস এবং খাদ্যের কারণে শত শত অসংক্রামক রোগ হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, লিভার সমস্যা হচ্ছে, আমাদের প্রতিনিয়ত অসংক্রামক অনেক রোগ হচ্ছে শুধুমাত্র খাদ্যাভ্যাসের কারণে। তো এটা আমাদেরকে এই সময় ভাবতে হবে, আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য এই ভাবনাগুলো এখন ভাবা জরুরি। সেই ভাবনা থেকে আমার সর্বপ্রাণীর কৃষি ভাবনা। সর্বপ্রাণীর কৃষি আসলে সকলের জন্য মঙ্গলজনক কৃষি, কারণ উৎকৃষ্ট খামার ব্যবস্থাপনা, যে খামারে পেঁচা থাকে ওই খামার উৎপাদন ঠিক আছে, যে খামারে গুইসাপ থাকে উৎপাদন ঠিক আছে, যে খামারে তোমার রাসায়নিক ব্যবহার করা হয় না ওই খাদ্য আর রাসায়নিক ব্যবহার করা হয় খাদ্য, ওই খাদ্য কখনো কি এক হবে? তা আমাদের বাজার ব্যবস্থাও ঠিক নাই। আমরা একজন রাসায়নিক ছাড়া উৎপাদন করলে শত শত রাসায়নিকের ভিড়ে ওটা হারাই যাবে। তাহলে যারা রাসায়নিক মুক্ত উৎপাদন করতেছে তাদের খাবারটা আমরা এক জায়গায় করি না। আমরা আপনার উদ্যোগকে সাধুবাদ। সমাজ সংস্কৃতি এবং পরিবেশ নিয়ে আমরা ভাবলাম এবং ভাইয়ের কথা শুনলাম। এ পর্যায়ে ভাই একজন সংস্কৃতি মনা, সাহিত্য প্রেমী, সাহিত্য অনুরাগী। আমি ভাইয়ের কণ্ঠ থেকে একটি গান শুনতে চাচ্ছি। এটা সমাজ ভাবনারই গান, আমি এই লালন শাহর একটি গান করতেছি। যদি রূপনগরে যাবি অনুরাগের ঘরে মার গাছাবি, যদি রূপনগরে যাবি মন, যদি রূপনগরে যাবি অনুরাগের ঘরে মার গাছাবি, যদি রূপনগরে যাবি। শুন রে মন তোরে বলি, তুই আমারে ডুবাইলি, পরের ধনে লোভ করলি, পরের ধনে লোভ করলি, সেই ধন তুই আর কয়দিন খাবি। যদি রূপনগরে যাবি, যদি রূপনগরে যাবি, রূপনগরে যাবি। অসাধারণ, সত্যি আমরা লালন সাহেব
রাখছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে দেখতে আমাদের সময় ঘনিয়ে আসলো। আমাদের অন্তর্দৃষ্টি ভাবনা অনুষ্ঠান আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আবারও আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।